সাথে সঠিক কথা বলছি না, বানিয়ে কথা বলছি। তখন থেকে আমি এখানে এসেছি, আমার সাথে সম্পৃক্ততা অতদিনের, এই ইনস্টিটিউশন আমার কাছে খুব প্রিয়। আমি পরিবারের চেয়ের সাথে বেশি সময় কাটিয়েছি। যাই হোক, আমি যে আপনাদেরকে বলবো এগুলি কিন্তু আমার ব্যক্তিগত ধারণা থেকে, বিশ্বাস থেকে বলছি, যে আমি মনে করি হওয়া উচিত এবং আমার বিশ্বাসকে আমি খুব শক্তভাবে ধারণ করি। প্রথমত হচ্ছে আপনাদের পার্সোনাল এটিকেট, ব্যক্তিগত। সেটা কি আমি একদম খুব সাবজেক্টিভলি বলবো। প্রথম হচ্ছে আপনি কিভাবে অ্যাপিয়ার করেন, আপনার নিজেকে কিভাবে উপস্থাপন করছেন, সেটা শুরু হয় আপনার কাপড় চোপড় দিয়ে। আপনি কিন্তু পরিচ্ছন্নভাবে, পরিষ্কারভাবে, পরিচ্ছন্ন এবং পরিষ্কার অর্থাৎ প্রপারলি ড্রেসড হয়ে কোর্টে আসবেন। এটা খুবই জরুরি। একটা আইনজীবীর ফার্স্ট ইমপ্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ডলি, আপনাকে পাঞ্চুয়াল হতে হবে। 10টায় কোর্ট, 10:30টায় কোর্ট, আপনি 11টায় আসলে হবে না। হ্যাঁ, আপনার হয়তো কাজ থাকতে পারে, বাট প্রফেশনাল দায়িত্ব সবচেয়ে অগ্রাধিকার পাওয়া উচিত। আপনার সময়ের জ্ঞান থাকতে হবে, আপনার কর্তব্যবোধ থাকতে হবে। একজন ক্লায়েন্ট যখন আপনার কাছে আসে, মনে রাখবেন, সে উপরে পরম করুণাময়ের উপরে ভরসা করে, নিচে সে আপনার উপরে ভরসা করে। তারপরে আশা ভরসা দায়িত্ব, তার আশা কিন্তু সব আপনার কাছে সোপর্দ করে দেয়। সে জানে আমি একজন আইনজীবীর কাছে এসেছি, একজন সিনিয়র হোক জুনিয়র হোক, একজন আইনজীবীর কাছে এসেছি, নিশ্চয়ই আমি ন্যায় বিচার পাবো। মামলার হার জিতটা বড় কথা না, ইটস ডিসপেন্সেশন অফ জাস্টিস। এবং সেই কারণে আপনার কর্তব্যবোধটা খুব জরুরি হওয়া উচিত, দায়বদ্ধতা। আপনার ক্লায়েন্টের কাছে যখন আপনার কাছে আসবে, আপনি হোয়াট এভার ইনস্ট্রাকশন সে দেয়, অনেক প্রবণ ক্লায়েন্টও আসবে, পার্ট অফ দ্য প্রফেশন, পার্ট অফ দ্য ডিউটি। কিন্তু যখন আপনি একটা ক্লায়েন্টের মামলা গ্রহণ করবেন, আপনাকে সেটা শতভাগ দিয়ে চেষ্টা করতে হবে। তারপরে ফয়সালা কোর্টের হাতে, বিচারকদের হাতে। আপনি চেষ্টা করবেন, হাফ হার্টেড কাজ করবেন না। যদি আপনার অনেক মামলা হয়, বলবেন সরি আমি পারবো না, আপনি অন্য একজনের কাছে যান। ব্যক্তিগত পর্যায়ে যে কাজগুলি আপনাকে আমি মনে করি। এবং আরেকটা হচ্ছে আপনাকে সদালাপী, সদাচরণ করতে হবে। আমাদের মধ্যে অনেকে আছেন যারা বিশেষ করে ক্লায়েন্টের সাথে অথবা সাবঅর্ডিনেট স্টাফ, যেমন কোর্টের ক্লার্ক, অন্য স্টাফ যারা আছে, এদের সাথে আমরা একটু রূঢ়ভাবে কথা বলি, এটা উচিত। হ্যাঁ, অনেক সময় হয়তো একটু আমাদের নিজেদেরও আমরা হয়তো একটু মেজাজ খারাপ হয়ে রাগ করি, সেটা হতেই পারে, এটা মানে হিউম্যান নেচারের একটা অংশ। চেষ্টা করবেন তাদের সাথে ভালো ব্যবহার করতে। আরেকটা জিনিস হচ্ছে, আপনি যেটা আমি মনে করি সবচেয়ে ইম্পর্টেন্ট, সততা। আপনার কাজে, আপনার কথায়, আপনার চলনে আপনি সততা বজায় রাখবেন। আজকের সমাজ থেকে সততা বিরল হয়ে গেছে। সততা বজায় রাখবেন আপনার কাজে, কথায়, আপনার চিন্তায়, আপনার বিশ্বাসে। এই সততা আপনাকে একদিন অনেক দূর নিয়ে যাবে। এটা হচ্ছে আপনার পার্সোনাল এটিকেট। প্রফেশনাল এটিকেট বলে আরেকটা ব্যাপার আছে, এই যে দুটো ভাগে ভাগ করছে। প্রফেশনাল এটিকেট বলতে কি বোঝায়? প্রফেশনাল এটিকেট হচ্ছে কিছুটা ওভারল্যাপিং। আপনি আপনার মামলাটা ঠিকমতো তৈরি করবেন, টু দ্য বেস্ট অফ ইউর এবিলিটি, পড়াশোনা করবেন। আমাদের সবাই সব জানি তা কিন্তু না। এবং সেই কারণে আপনি দেখবেন যে এই দেশের রাষ্ট্রের সবচেয়ে সর্বোচ্চ পদেও আসীন কে? রাষ্ট্রপতি। আমরা বলি মহামান্য রাষ্ট্রপতি। যখন একটা নির্বাচিত সরকার থাকে, সরকার প্রধান প্রধানমন্ত্রী, বর্তমানে প্রধান উপদেষ্টা, আমরা বলি মাননীয় প্রধান উপদেষ্টা। স্পিকারকে বলি মাননীয় স্পিকার। কিন্তু খেয়াল করবেন, আমরা আইনজীবীদের এবং বিচারকদের একটা বিশেষ বিশেষণে সম্বোধন করি, সেটা হচ্ছে বিজ্ঞ আইনজীবী, বিজ্ঞ বিচারক। একটা জিনিস খেয়াল করেন, মহামান্য রাষ্ট্রপতি অথবা মাননীয় প্রধানমন্ত্রী অথবা মাননীয় প্রধান উপদেষ্টা অথবা মাননীয় স্পিকার, এই পথটায় যেতে অনেকটা পথ তাদের অতিক্রম করতে হয়েছে, অনেকটা সময় গেছে। কিন্তু দেখেন, আপনারা যেই দিন এই সনদটা হাতে পেলেন, আপনি হয়তো একটা মামলা এখনো করেননি, কিন্তু যেদিন সনদটা হাতে পেলেন,
সেই দিন আপনাকে বিজ্ঞ বলা হলো। আপনি অনুধাবন করতে পারেন কত বড় একটা দায়িত্ব সম্মান আপনাকে দেওয়া হচ্ছে। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিজ্ঞ বলি না, যে শিক্ষকের কাছে আমরা আমার প্রধান বিচারপতি খুব যথার্থভাবে, আমি সত্যি অবাক হচ্ছি, উনি এখন ওনার শ্রদ্ধেয় শিক্ষকদের মনে রেখেছে, তাদের নাম উনি যাদের উনি স্মরণ করলেন, যাদের প্রতি শ্রদ্ধা দেখালেন, সেই শিক্ষকদের কিন্তু আমরা বিজ্ঞ বলি না। কিন্তু দেখেন, আমরা একজন বিজ্ঞ আইনজীবী বলি, আমরা বিজ্ঞ বিচারক বলি। এই বিজ্ঞ শব্দটার অনেক অর্থ আছে, এটা খুব ভারী একটা শব্দ। এই শব্দটার যথার্থ মূল্য আপনারা যেন দিতে পারেন, এর মর্যাদা রাখতে পারেন, এটা আমি আশা করবো আপনাদের থেকে। দ্যাট ইজ প্রফেশনাল এথিক্স। আরেকটা কথা হচ্ছে, এটাও আপনারা যেটা প্রফেশনাল এটিকেটে পড়ে, যেটা আজকে সত্যি কথা আমরা খুব এটার একটা অবক্ষয় দেখছি, আমি বলবো আদালতের সাথে আপনাদের ব্যবহার এট অল টাইমস, সব সময় আদালতকে শ্রদ্ধা করবেন, আদালতকে সম্মান দিয়ে কথা বলবেন। সেটা একটা প্রথম স্তরের ম্যাজিস্ট্রেট হোক অথবা সর্বোচ্চ পর্যায়ে আপিল বিভাগ হোক, প্রত্যেকেই বিচারক, প্রত্যেকের হাতে একটা বিচারিক ক্ষমতা আছে। সম্মান দিয়ে কথা বলবেন, শ্রদ্ধার সাথে কথা বলবেন, তাদের সাথে আচরণটা আপনার খুবই শালীন, সভ্য এবং শ্রদ্ধা বলে হতে হবে। কারণ আদালতের প্রতি যদি আপনারা শ্রদ্ধা না দেখান, আপনাদের মাধ্যমে সাধারণ জনগণ কিন্তু আদালতকে দেখছে। আপনারা হচ্ছেন সাধারণ জনগণের সাথে আদালতের যোগাযোগ, আপনারা হচ্ছেন প্রতিচ্ছবি। আদালত কিন্তু ক্যামেরাতে থাকে, আমাদের এখানে কিন্তু প্রসিডিংস গুলি পাবলিক না, মানে সাধারণ মানুষ দেখতে পারে না। সাধারণ দেখবেন বেশিরভাগ লোকেরই আদালত সম্পর্কে একটা ভুয়াটে ধারণা আছে। আমাকে একজন বিলাতে একবার ইম্পেরিয়াল কলেজে পিএইচডি করছিলেন সায়েন্সের মানে ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাকে জিজ্ঞেস করেছিলেন আপনারা কোর্টে কি করেন। আমি বলেছিলাম আমরা কি করি একটু বোধহয় বলা খুব মুশকিল, তখন আমি ওকালতি করি। আপনি একবার কোর্টে আসেন তাহলে বুঝতে পারবেন আইনজীবীরা এবং বিচারকরা কি করে। আমি কি বলবো, একজন এত ইম্পেরিয়াল কলেজের মতো একটা প্রতিষ্ঠানে লন্ডনে লেখাপড়া করে একজন পিএইচডি করছিলেন, পিএইচডি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন, তারও কিন্তু ধারণা নেই আদালত কিভাবে চলে, আদালতের ভিতরে কি হয়। তো সেই জন্য বললাম আপনারা যখন বাইরে যে আচরণ করবেন, এই আপনাদের আচরণ থেকে, আপনাদের ব্যবহার থেকে, আপনাদের কথাবার্তা থেকে আদালত সম্পর্কে মানুষের একটা ধারণা হয়, এই ধারণাটা যেন পজিটিভ হয়। একটু মেহেরবানি করে খেয়াল রাখবেন, এই আদালত থেকে কিন্তু আপনাদের রুটি রুজি, আপনাদের সম্মান, আপনাদের রুটি রুজি, আপনাদের যা কিছু খ্যাতি, সবকিছু এই আদালতের এই প্রাঙ্গণ থেকেই হবে ইনশাআল্লাহ। এটাকে আপনারা যথাযথ মর্যাদা। আমি আপনাদের আরেকটা জিনিস বলবো, আপনারা সহকর্মীদের সাথে, অর্থাৎ আপনাদের যারা ফেলো লয়ার আছেন তাদের সাথেও একটা সদ্ভাব বজায় রাখবেন। হ্যাঁ, আপনারা হয়তো অনস্বীকার্য, আপনারা এক একজন এক এক রাজনৈতিক আদর্শের অনুসারী হতে পারেন। এখানে নিয়ে আমার একটা ব্যক্তিগতভাবে অনুরোধ করতে চাই, আপনারা, আমি বারের সভাপতি এবং আমাদের সিএম ওনাদের কাছে ক্ষমা চাইছি কথাটা বলার জন্য। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি বিশ্বাস করি আপনারা রাজনীতি করেন, রাজনীতি দোষের না, কিন্তু রাজনীতিটা কোর্টের গেটের বাইরে রেখে আসবে, কোর্টের মধ্যে মেহরবানি করে আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ করে বলছি রাজনীতিতে আনবেন না। আমাদের বারের কিন্তু এখন অবস্থা, বার এবং বেঞ্চে আমরা মানে বোকার সঙ্গে বাস করবো যদি মনে করি আমাদের সম্পর্কে মানুষের ধারণা খুব ভালো, আসলে কিন্তু তার না। পাবলিক ইমপ্রেশন খুবই খারাপ। আমাদের এখন কি বলবো, আমাদের এখন আমাদের গৌরব, আমাদের মর্যাদা ফিরিয়ে আনতে, সুপ্রতিষ্ঠিত করতে কাজ করতে হবে একসাথে। আমি সেজন্য বলবো যে আপনারা রাজনীতি করেন কিন্তু কোর্টের বাইরে। যখন কোর্টের মধ্যে আসবেন, ইউ আর জাস্ট লার্নেড মেম্বার্স অফ দ্য বার, ইউ আর ব্রাদার্স এন্ড সিস্টার্স অফ দ্য বার। আপনাদের মধ্যে সৌহার্দ্য থাকবে, আপনারা কোর্টে লড়াই করবেন কিন্তু কোর্টের বাইরে সৌহার্দ্য থাকবে। এখানে আমি একটা উদাহরণ না দিয়ে পারছি না, আমি দুটো উদাহরণ দিব এই এটিকেট ম্যানারের উপরে, কারণ এটা অনেক কিছু, অনেক বিশাল, এত বিশাল বলার আমার ক্ষমতাও নেই, যোগ্যতা নেই, আর সময়ও নেই।
সময় থাকলে আমি বলতাম না, কারণ আমার নিজের অসুবিধা আছে। সো আমি ওই জন্য অল্প সময়ের মধ্যে চলে যাব। দুটো ঘটনা বলবো আপনাদের বারের প্রফেশনাল ম্যানারিজমের ব্যাপারে। একটা হচ্ছে যেটা বললাম, আপনাদের সাথে বারের আপনার যারা সহযোগী তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবেন। আপনাদের রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে, যে সেজন্য আপনাদের কাজে প্রকাশ না পায়। আরেকটা হচ্ছে বেঞ্চের সাথে আপনাদের সৌহার্দ্য রাখবেন। আমি দুটো ঘটনা বলবো, একটা আমি প্রত্যক্ষ সাক্ষী, আমি আমার সামনে ঘটেছে, আরেকটা আমি নিজে শুনেছি। প্রথম ঘটনাটা বলি। প্রথম ঘটনাটা হচ্ছে আমাদের এই বারের প্রথম সভাপতি কে ছিলেন আপনারা হয়তো অনেকে বলতে পারবেন না, মঞ্চে অনেকেই বলতে পারেনি। প্রথম সভাপতি কে ছিলেন আমাদের বারের? শেরেবাংলা একে ফজলুল হক। উনি কলকাতা হাইকোর্টে একটা ডিভিশন বেঞ্চের সামনে একটা মামলা চলছিল। ওনার দুজন সাহেব জজ, মানে ব্রিটিশ জাজ সাহেব দুজন বসেছিলেন। তো শেরেবাংলা উনি বাইরে ছিলেন একটা অনুষ্ঠানে, উনি কোর্টে আসতে আসতে ওনার ম্যাটারটা ধরে ফেলে। তো ওনার জুনিয়র দাঁড়ায়, তখন সময় নিতে চাবে, জজ সাহেব বললেন সময় দেব না। এর মধ্যে ফজলুল হক সাহেব চলে আসলেন, এসে ওই কোর্টের বাইরে ওনার ক্লার্ক দাঁড়িয়েছিল, ওনার গাউন নিয়ে উনি গাউনটা পরছেন। উনি বললেন খালি, এটা কোনটা, এর কোন মামলাটা? কয়েকটা পার্টির নাম বললো, এক্স ওয়াই জেড এর মামলা, যাই হোক। উনি সুরে তাড়াতাড়ি কোর্টে ঢুকে গেলেন। মিস্টার হক, আমরা আপনার জন্য অপেক্ষা করছি। তো উনি বলা শুরু করলেন। কিছুক্ষণ বলার পরে ওনার জুনিয়র, এটা একটা সত্যি ঘটনা, ওনার আস্তে ওনার গাউনটা একটু টান দিল। উনি তাকালেন, একটু কিছু বললেন। কিছুক্ষণ পরে জুনিয়র আবার টান দিল। উনি আরেকবার গাউনটা বোধহয় আটকে গেছে, উনি আবার বলছেন। থার্ড টাইম যখন টান দিল, তখন উনি বিরক্ত হয়ে ঘুরে বললেন, বিরক্ত করছো কেন? জুনিয়র উত্তর দিল, স্যার আমরা আদার সাইডে। এখন আপনারা চিন্তা করেন, অ্যাটলিস্ট আপনাদের, আমি জানি না কি হতো, আমি হলে তো ডেফিনেটলি অজ্ঞান হয়ে যেতাম। কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি ওনাকে মনে করি, খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি, গণজন্ম পুরুষ যদি এই দেশে কেউ হয়ে থাকেন, সেটা হচ্ছে শেরেবাংলা একে ফজলুল হক। And I say this with all conviction and courage. শেরেবাংলা খালি এটা শুনে বললেন, আগে বলবা না? Then he turned around and said, একটু বিচলিত হলেন না, শুধু বললেন আগে বলবা না? উনি ঘুরে বললেন, my lords, this is what my friend on the other side will submit. Now this is my reply. বলে ওখানে দাঁড়িয়ে নিজের যুক্তি খণ্ডন করে উনি ওই মামলাটা জিতলেন। এটা আমাকে বলেছেন। This is শেরেবাংলা একে ফজলুল হক। কি অসাধারণ বুদ্ধিমত্তা, আমি বলি ক্ষণজন্মা। এই ঘটনাটা মনে রাখবেন, যে বেঞ্চের সাথে বারের কি ব্যবহার হতে পারে, এই জিনিসটা মনে রাখবেন। এই ঘটনাটা শুনেছি আমি। ওনার কয়েকজন জুনিয়র ছিলেন, তার মধ্যে একজন জুনিয়র ছিলেন আমার নানা, লেট মোহাম্মদ জানে আলম। আমি আগে বলেছি কলকাতা, বোম্বে এবং এখানে প্র্যাকটিস করে, ওনার কাছে আমি শুনেছি। দ্বিতীয় ঘটনাটা বলি, যেটা আমি প্রত্যক্ষ সাক্ষী। এটা আজকের প্রেক্ষাপটে খুবই জরুরি, সেজন্য ঘটনাটা বলছি। মাননীয় প্রধান বিচারপতির অনুমতি নিয়ে, উনি একটু হয়তো, আমি আপনার অনুমতি নিয়ে বলছি, আমি কিছু ব্যক্তিগত ঘটনা বলছি, বাট এটা প্রয়োজন সেই জন্য। আমি তখন, এটা সম্ভবত 95 সালের কথা, আমি তখন এখানে যারা সিনিয়র আইনজীবী আছেন, সাধনা সাহেব আছেন, সবাই বলতে পারবেন, তখন কোর্টে এসি ছিল না, জানালা খোলা থাকতো। একটা 15 নম্বর কোর্ট আমাদের, তো ওখানে ইসমাইলউদ্দিন সরকার ডিভিশন বেঞ্চ প্রিজাইড করছেন, এবং একটা মামলা হিয়ারিং চলছে। একদিকে আমাদের লেট লেমেন্টেড প্রয়াত মরহুম ব্যারিস্টার রফিকুল হক, একজন কিংবদন্তির মতো মানুষ ছিলেন। আপনারা যারা এসেছেন, দুর্ভাগ্য হয়তো অনেকে ওনাকে দেখেননি বা শুনেননি। আরেকদিকে ছিলেন আমাদের সাবেক সভাপতি, আরেকজন অসাধারণ আইনজীবী ব্যারিস্টার রুকনুদ্দিন মাহমুদ, এখন আর প্র্যাকটিস করেন না বোধহয়।
দুজনের মধ্যে প্রচন্ড বাকবিতণ্ডতা, এত বেশি আমরা বাইরে দাঁড়িয়েছি, প্যাক্ট কোর্ট, আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, বললাম এসি ছিল না, জানলা দিয়ে দেখছি, প্রচন্ড তর্কাতর্কি, মানে আমি সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম যে কি ব্যাপার, মানে বোধহয় এরকম তর্কাতর্কি। ওনাদের তর্কাতর্কিতে এমন পর্যায়ে গেল যে জজ সাহেব উনি খুব ঠান্ডা মনে, উনি ফাইলটা ফেলে মানে ছুড়ে দিলেন, বললেন আই উইল নট হিয়ার ইউ টুডে, প্লিজ লিভ, এইভাবে বললেন, আমি আজকে আপনাদের আমরা শুনবো না বলে রেকর্ডটা দিয়ে দিলেন। তারপরে দুজন বেরিয়ে আসছেন, প্যাক্ট কোর্ট। জাস্ট কোর্ট থেকে বেরিয়ে দরজার সামনে গাউন খুলতে খুলতে রুকনুদ্দিন মোহাম্মদ রফিকুল হক সাহেবকে বলছেন, যার সাথে এতক্ষণ তুমুল ঝগড়ায় মেতেছিল, মানে দুজনই ছিলেন, ঝগড়া বা বাকবিতণ্ডতা হচ্ছিল, আর্গুমেন্ট হচ্ছিল, খুব মানে স্বাভাবিক স্বরে বললেন, রফিক ভাই কফি খাবো। উনি ঘুরে বললেন, গল্পটা শুনে উনি ঘুরে বললেন রুমে এসো। একসাথে দুজন রওনা হচ্ছেন, ঠিক থেমে গেলেন, থেমে গিয়ে রফিকুল হক বললেন, রোকন পিছে তোমার টাইম আমার টাইম দুজনই দাঁড়িয়ে আছে, তুমি এদিক দিয়ে যাও, আমি এদিক দিয়ে যাই। আমি 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 প্রত্যক্ষদর্শী ওই ঘটনার। প্রথমে এটা আমার কাছে এত বড় একটা শিক্ষণীয় জিনিস ছিল। আপনাদের কেন বললাম যে আপনারা ইউ উইল বি অ্যাডভার্সারিজ এট দ্য ইনসাইড দ্য কোর্টরুম, এবং কেন উনি বলেন ঘুরে আসো, কারণ ক্লায়েন্টরা বুঝবে না। আপনার সাথে বলবো, দেখছো আমার লয়ার ওনার সাথে চা খাচ্ছে, তাহলে নিশ্চয়ই কোনো কিছু এর মধ্যে কিছু সন্দেহজনক কিছু আছে। বাট দ্যাট ইজ প্রফেশন। আপনারা কোর্টের মধ্যে আপনারা আর্গুমেন্ট করবেন, তর্কাতর্কি করবেন, যে মুহূর্তে বের হবেন শেষ। ইউ আর ব্রাদার্স এন্ড সিস্টার্স এট দ্য বার, একসাথে লাঞ্চ করবেন, একসাথে চা খাবেন, একসাথে গল্প করবেন, ইলেকশন হবে, ভোট দিবেন, সেটা অন্য জিনিস। দিস ইজ, এই দুটো এক্সাম্পল বললাম কেন, যে এই হচ্ছে আপনাদের, এই জিনিসগুলি আপনাদের থেকে আমরা, এই জিনিসগুলি হওয়া উচিত, যেটা মাননীয় প্রধান বিচারপতি বললেন যে আমাদের এখন একটা অনেক বড় চ্যালেঞ্জের সম্মুখীন, এবং এই চ্যালেঞ্জ শুধু সুপ্রিম কোর্টের বিচারপতির একলা পারবে না। আমরা কিন্তু একটা পরিবার, আপনারা আমরা একটা পরিবার, একটা পরিবারের দুটো অংশ। একটা জিনিস মনে রাখবেন, আপনারা মামলা করেন যাই করেন, এটা ঘরের কথা, ঘরের কথা বাইরে বলবেন না। সাংবাদিকদের সাথে এত গিয়ে ইন্টারভিউ, অবশ্যই ইন্টারভিউ দিবেন সাবস্ট্যান্টিভ ইস্যুতে। আপনার একটা মামলা, আপনার বিপক্ষে রায় হলো, আপনি গিয়ে বলছেন আমরা সংক্ষুব্ধ, ন্যায় বিচার পাইনি। ডু ইউ নো দ্যাট ইজ কন্টেম্প্ট? দ্যাট ইজ আউট এন্ড আউট কন্টেম্প্ট। আর কন্টেম্প্ট ইস্যু এটা জানেন, কোর্ট ইস্যু করে ওখানে কিন্তু দিস ইজ সামারি প্রসিডিং, কোনো সাক্ষী টাক্ষী লাগবে না। কোর্ট যদি মনে করে আপনি কন্টেম্প্ট করেছেন, রুল ইস্যু করে ওখানে আপনাকে শাস্তি দিতে পারে। That is the law. Take it from me, I know what I am talking about. আপনারা একসময় আপনারা কথা বলেন, যে মামলা যেটা আপনার হতেই পারেন, আপনি সংক্ষুব্ধ হয়েছেন, উপরের ফোরাম তো আছে, ডিস্ট্রিক্ট কোর্ট থেকে এখানে অ্যাপিল আসবে, হাইকোর্ট থেকে অ্যাপেলের ডিভিশনে যাবে, কিন্তু বাইরে দাঁড়িয়ে তো আপনি বলতে পারবেন না আপনি ন্যায় বিচার পাননি। আপনি তো জজ সাহেবের প্রতি একটা নেগেটিভ কথা বলছেন, পাবলিককে আপনি কি ধারণা দিচ্ছেন যে হাইকোর্ট ডিভিশনে ন্যায় বিচার পাওয়া যায় না। আমি তো বলছি হাইকোর্ট ডিভিশন সব রায় তো ঠিক হয় না, ইটস ম্যাটার অফ ইন্টারপ্রিটেশন। তাহলে আপিল বিভাগ কেন থাকলো? সুতরাং এই ডেকোরাম, ম্যানার, এটিকেট একটা বিশাল জিনিস। এটাকে এই 2-4-5 মিনিটে বলে শেষ করা যাবে না। আপনাদের কিছু জিনিস চেষ্টা করতে হবে, কিছু জিনিস আপনাদের নিজেদের মধ্যে থেকে, আপনি যখন এই প্রফেশনে আপনারা এসছেন আপনাদের স্বাগত জানাই, কিন্তু এটা কিন্তু একটা খুবই, যেটা ঠিক আছে ভেরি ডিমান্ডিং প্রফেশন। এটা খুবই ডিমান্ডিং একটা প্রফেশন। আপনি যদি মনে করেন যে উঠে আসলাম সন্ধ্যা পরে আমার একটা সোশ্যাল লাইফ হবে, ইউ আর ভেরি ভেরি মিস্টেকেন। এখানে এটা একটা 24 ঘন্টার প্রফেশন। আপনাকে সব সময় কাজ করতে হবে, সব সময় আপনাকে জাগ্রত থাকতে হবে, সব সময় আপনাকে চিন্তা করতে হবে। আর যেটা বললাম যে এখানে স্যার আশুতোষ বন্দ্যোপাধ্যায়কে একবার উনি একটা ইয়াং ছেলেকে জিজ্ঞেস করছিলেন, ইয়াং ম্যান হাউ ডু ইউ ফাইন্ড দ্য প্রফেশন, বলেছিলেন ভেরি ক্রাউডেড। উনি বলছে হ্যাঁ ভেরি ক্রাউডেড অ্যাট দ্য বটম, বাট এট দ্য টপ দেয়ার ইজ অলওয়েজ এ ভ্যাকেন্সি। সো আপনাদের ধৈর্য ধরতে হবে, চেষ্টা করতে হবে, আপনাদের সাহায্য করতে হবে। আমি একটা ঘটনা
আমার সদ্য প্রধান বিচারপতি ওনার সিনিয়রদের কথা বললেন, আমি একটা ছোট্ট ঘটনা বলবো। আমার সিনিয়র ছিলেন জনাব খলিলুর রহমান, বাংলাদেশের সবচেয়ে পুরনো ল ফার্ম